সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লতিফা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক, মাইলস্টোন কলেজ। আমার আজকের ক্লাস নাম্বার হচ্ছে 44। বরাবরের মতো নতুন ক্লাসটি শুরু করার পূর্বে আমরা পূর্ব পাঠ থেকে চলো কিছুটা ধারণা নিয়ে নেই। তোমাদের পূর্ব পাঠের পড়া কি ছিল নিশ্চয় মনে আছে? তোমাদের পূর্ব পাঠের পড়া ছিল চতুর্দশ অধ্যায় টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি। এখান থেকে পার্ট 2 টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে করণীয় কি এবং অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন তোমাদের পড়া ছিল। আমি এখান থেকে কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে তোমাদের পূর্ব পাঠটি যাচাই করছি। আমি আশা করছি তোমরা চমৎকারভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আমার প্রথম প্রশ্ন, আমাদের প্রাকৃতিক সম্পদের অন্যতম উৎস কি? আমাদের প্রাকৃতিক সম্পদের অন্যতম উৎস হচ্ছে বনভূমি। আমার 2 নম্বর প্রশ্ন দেখো, টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র কয়টি? নিশ্চয়ই তোমাদের উত্তরটি মনে মনে তৈরি হয়ে গেছে। আমাদের টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র হচ্ছে 3টি। তোমাদের জানার জন্য বলছি কোন কোন ক্ষেত্র সেগুলো। আমাদের পরিবেশ, অর্থনীতি এবং সমাজ। সুন্দরবনের প্রধান আকর্ষণ কি? তোমরা সবাই এই প্রশ্নের উত্তর জানো। সুন্দরবনের প্রধান আকর্ষণ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আবার পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটি হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্টের গুরুত্বপূর্ণ উপাদান কয়টি? টেকসই উন্নয়ন অভিষ্টের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে 5টি। তোমাদের জানার জন্য বলছি টেকসই উন্নয়নের যে গুরুত্বপূর্ণ 5টি উপাদান রয়েছে সেগুলো কি? সেগুলো হচ্ছে জনগণ, ধরিত্রী, শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারিত্ব। প্রিয় শিক্ষার্থীরা, চমৎকারভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছো, এজন্য তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। চলো নতুন ক্লাসটি শুরু করছি। তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো। নতুন ক্লাসটি শুরু করার পূর্বে আমরা স্ক্রিনটা ভালো করে দেখি। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কয়েকটি ছেলে মেয়ে একটা বাটির মধ্যে থেকে কিছু খাবার খাচ্ছে এবং তাদের যে পোশাক পরিচ্ছদ, তাদের যে অবস্থা, তাতে দেখে মনে হচ্ছে তারা খুবই দরিদ্র অবস্থার মধ্যে রয়েছে। তারপরে ছবিটি লক্ষ্য করো, দেখতে পাচ্ছি যে এখানে একটা শালিকের ছবি আছে এবং সেটার মাথার উপর একটা ক্রস চিহ্ন দেওয়া। এখানে 2টা শালিকের ছবি আছে, সেটার মাথার উপর একটা টিক চিহ্ন দেওয়া। এবং দেখো এখানে একটি কিসের ছবি আছে? কালো বিড়ালের ছবি। আমাদের দেশে এগুলোকে কি মনে করা হয় যে এগুলো দেখে বাইরে বের হলে অমঙ্গল হবে, অর্থাৎ এটা এক ধরনের কুসংস্কার। এর সামনে দেখো এখানে আছে যে কুসংস্কার থেকে মুক্তি প্রাপ্তির জন্য মানুষ হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুকনা মরিচ এগুলো একটি দড়ির সাথে বেঁধে কি ঝুলে রেখেছে, যেগুলো কি করবে কুসংস্কার থেকে বা এই অশুভ ছায়া থেকে মুক্তি দেবে। তাহলে এখানে একটি কিসে দেখছি আমরা ছবি? কুসংস্কারের ছবি দেখছি। পরের ছবির দিকে লক্ষ্য করো, এখানে দেখা যাচ্ছে যে একটি ছেলে এবং একটি মেয়ের বিয়ের ছবি, কিন্তু তারা বয়সে কি খুবই ছোট, অর্থাৎ তাদের বাল্য বিবাহ হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে যে ছবিগুলো আমি দেখিয়েছি তা কি নির্দেশ করছে? আমাদের সমাজে বিরাজমান বিভিন্ন সমস্যাকে নির্দেশ করছে। তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে এরকম সামাজিক সমস্যা নিয়ে একটি অধ্যায় রয়েছে। তোমরা কি বুঝতে পারছো যে আমি আজকে তোমাদের কোন অধ্যায় নিয়ে আলোচনা করব? হ্যাঁ শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 10ম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা। আজকে আমি তোমাদের এই সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করব। এখান থেকে আমি আজকে প্রথম 2টি পাঠ নিয়ে আলোচনা করব। প্রথম পাঠটি হচ্ছে কিশোর অপরাধের ধারণা ও কারণ এবং দ্বিতীয় পাঠটি হচ্ছে কিশোর অপরাধের প্রভাব ও প্রতিরোধ। কিশোর অপরাধের ধারণা ও কারণ থেকে আজ তোমরা কি জানতে পারবে? আসলে কোন ধরনের অপরাধ কিশোর অপরাধ, কি কারণে কিশোর অপরাধী হয়, তাছাড়া এই যে কিশোর অপরাধ এটার প্রভাবে সমাজে কি ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এর থেকে প্রতিরোধের কি কি উপায় রয়েছে, আমি আজকে তোমাদের 2টি পাঠ নিয়ে আলোচনা করব। এই পাঠ 2টি আলোচনা করলে
তোমরা যেসব বিষয়গুলো এখান থেকে শিখতে পারবে, কিশোর অপরাধের ধারণা ব্যাখ্যা করতে পারবে, কিশোর অপরাধের কারণ ও প্রভাব বর্ণনা করতে পারবে, কিশোর অপরাধ প্রতিকারের উপায় সম্পর্কে বর্ণনা করতে পারবে। তো শিক্ষার্থীরা, চলো তাহলে শুরু করি আজকে মূল ক্লাসটি। বাংলাদেশের সামাজিক সমস্যা। আমরা আগে জানবো যে আসলে সামাজিক সমস্যাটা কি। দেখো, সামাজিক সমস্যা হলো সমাজে বিরাজমান একটি অবস্থা যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়। কি জানলাম আমরা? সামাজিক সমস্যা হচ্ছে সমাজে বিরাজমান একটি অবস্থা। আমরা সমাজে বসবাস করি এবং আমরা সমাজে বসবাস করতে গিয়ে প্রতিনিয়তই বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছি। এই যে আমরা সমাজে বসবাস করতে গিয়ে বিভিন্ন রকমের সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছি, এই সমস্যাগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি এবং এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ প্রচেষ্টা চালাচ্ছে যাতে এই সামাজিক সমস্যা থেকে উত্তরণ পাওয়া যায়। এরকম বিভিন্ন সামাজিক সমস্যা আছে আমাদের সমাজে, যেমন বাল্যবিবাহ, কুসংস্কার, তারপরে দারিদ্রতা, কিশোর অপরাধ, মাদকাসক্তি, এরকম বিভিন্ন রকমের কারণ রয়েছে। আমরা আজকে আমাদের বাংলাদেশের সামাজিক সমস্যা এই অধ্যায়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দুইটি সামাজিক সমস্যা রয়েছে সেটা হচ্ছে কিশোর অপরাধ এবং মাদকাসক্তি। এই দুটি সমস্যাই সবচেয়ে ভয়াবহ সমস্যা হিসাবে পরিগণিত হয়েছে। পার্ট 1, কিশোর অপরাধের ধারণা ও কারণ। কিশোর অপরাধটা আসলে কি এটা আমাদের জানা দরকার। অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের দ্বারা সংঘটিত বিভিন্ন অপরাধকেই বলা হয় কিশোর অপরাধ। অর্থাৎ এই যে কিশোররা অপরাধ করে তাদের কিন্তু কি হয় না, প্রাপ্তবয়স হয় না, অর্থাৎ তাদের বয়স কি থাকে, প্রাপ্তবয়স্কদের বয়সের নিচে থাকে। যেহেতু তারা কিশোর বয়সে এইসব অপরাধ করে, সেজন্যই তাদেরকে কিশোর অপরাধী বলা হয়। এই যে কিশোর অপরাধীরা, এই কিশোর অপরাধীদের কিন্তু বয়স সীমা আছে। বিভিন্ন বয়সের কিশোর অপরাধী রয়েছে, অর্থাৎ এক এক দেশে এক এক রকম কিশোর অপরাধীদের বয়স। বিভিন্ন সমাজ বিজ্ঞানীরা এবং আইনবিদরা কিশোর অপরাধীদের বিভিন্ন বয়স সীমা নির্ধারণ করেছে, সেগুলো দেশ ভেদে। বয়সসীমার দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখো, বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে যদি আমরা দেখি, 7 থেকে 16 বছর বয়সের কিশোররা যে ধরনের অপরাধ করে থাকে তাদেরকে কিশোর অপরাধী বলা হয়। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে 7 থেকে 16 বছর। আমরা যদি পাকিস্তান ও থাইল্যান্ডের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে পাকিস্তান এবং থাইল্যান্ডে কিশোর অপরাধীদের বয়স সীমা হচ্ছে 7 থেকে 18 বছর। অর্থাৎ এই 7 থেকে 18 বছর বয়সের মধ্যে যারা অপরাধ করে সেই অপরাধগুলোকে বলা হয় হচ্ছে কিশোর অপরাধ। এখন যদি আমরা জাপানের ক্ষেত্রে লক্ষ্য করি, জাপানের ক্ষেত্রে দেখো 14 থেকে 20 বছর বয়স। এই বয়সে যেসব কিশোররা অপরাধ করে সেই অপরাধগুলোকে কিশোর অপরাধ হিসাবে বিবেচনা করা হয়। যেহেতু কিশোর বয়সে তারা রাষ্ট্রের নিয়ম ভঙ্গ করে, সেজন্য তারা কিশোর অপরাধী হিসাবে বিবেচিত হয়। এখন চলো আমরা জেনে নিই যে কোন কোন অপরাধগুলো আসলে কিশোর অপরাধ। কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধগুলো কি কি? দেখো, অপরাধগুলো হচ্ছে চুরি করা, অর্থাৎ কেউ যদি অন্যের জিনিস না বলে কি করে, লুকিয়ে নিয়ে নেয়, চুরি করে, সেটা হচ্ছে চুরি। খুন করা হচ্ছে মানুষকে কি করা, হত্যা করা। অনেকেই কি করে থাকে, অনেক কিশোররা সামান্য কোনো কারণে কাউকে কি করে ফেলতে পারে, হত্যা করে ফেলতে পারে, সে বুঝে উঠতে পারবে না যে সে আসলে কি করছে। জুয়া খেলা হচ্ছে এক ধরনের খেলা যেটার মাধ্যম থেকে তারা কি করে, টাকা পয়সা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে খেলে থাকে এবং এটা এক ধরনের অপরাধমূলক খেলা। স্কুল পালানো, অনেক সময় কিশোররা বন্ধু বান্ধবের সাথে মিলে স্কুল থেকে পালিয়ে বা স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকদের না জানিয়ে কোথাও পালিয়ে যে কিছু অপরাধ করতে পারে। বাড়ি থেকে পালানো, কোনো কারণে মনে করো বাবা মা বকা দিল বা কোনো একটা কিছু হয়েছে, সেটার কারণে সে বাড়ি থেকে কি করলো, পালিয়ে চলে গেল, এটাও কিশোর অপরাধ। পরীক্ষায় নকল করা, অনেকে সারা বছর পড়াশোনা করে না,
পরীক্ষার সময় কি অসৎ উপায় অবলম্বন করে বা পরীক্ষার খাতায় নকল করছে, এটাও হলো কিশোর অপরাধ। দেখো, বিদ্যালয় ও পথে ঘাটে উশৃঙ্খল আচরণ করা। অনেকে বিদ্যালয়ে যাওয়ার সময় পথে ঘাটে কি উশৃঙ্খল আচরণ করে থাকে, সুস্থ স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে যায় না, উশৃঙ্খলভাবে যেতে থাকে, এটাও এক ধরনের কিশোর অপরাধ। পকেট মারা, মারপিট করা, মানুষের পকেট থেকে তার মানিব্যাগ কি করা লুকিয়ে নিয়ে নেওয়া, অসাবধানতা বশত যখন মানুষ দাঁড়িয়ে থেকে হঠাৎ করে নিয়ে নেবে, এই যে পকেট মারা, এটা কিশোর অপরাধ। মারপিট করা, কোনো কারণে কি মারপিট করা, এটা কিশোর অপরাধ। বোমাবাজি করা, অর্থাৎ বোমা কি করা, মারা, বোমা মেরে সেখানে কি করা, ভীত বা সম্প্রত ত্রাস সৃষ্টি করা। গাড়ি ভাঙচুর করা, মানুষের গাড়িতে কি করা, ভাঙচুর করা। বিনা টিকিটে ভ্রমণ করা, অনেক সময় টিকিট না কেটে ট্রেনে বা বাসে উঠে পড়া এবং সেখানে কি তারা ভাড়া দেয় না, এটা এক ধরনের কিশোর অপরাধ। পথে ঘাটে মেয়েদেরকে উত্ত্যক্ত করা, তোমরা জানো যে স্কুল কলেজ যখন মেয়েরা যায় তখন অনেক কিশোররা আছে, তারা কি করে থাকে, মেয়েদের দিকে অশুভ দৃষ্টিতে তাকানো, চোখ মারা, জিভ ভাঙানো, এরকম বিভিন্ন ধরনের তারা মেয়েদেরকে উত্ত্যক্ত করার জন্য বিভিন্ন রকমের কাজ করে থাকে, এগুলো কিশোর অপরাধ। তাদের প্রস্তাবে সাড়া না দিলে অনেক সময় তাদেরকে কি করা হয়, অ্যাসিড নিক্ষেপ করা হয়, অর্থাৎ তার চেহারাকে নষ্ট করে দেওয়া হয়। তাছাড়া নারী নির্যাতন এবং অশোভন ছবি দেখা, অনেক সময় কিশোররা কি করে থাকে, বিভিন্ন রকমের অশোভন ছবি দেখে থাকে, এই অশোভন ছবি দেখা এবং এই যে নারী নির্যাতন করা, এগুলো কিশোর অপরাধের মধ্যে পড়ে। এবং মাদক গ্রহণ করা, অনেক সময় কিশোররা কি করে থাকে, সিগারেট, তারপর হচ্ছে বিভিন্ন রকমের মাদক হতে পারে, সেগুলো কোনো ট্যাবলেট হতে পারে বা কোনো পানীয় হতে পারে, এই ধরনের মাদক তারা কি করে থাকে, গ্রহণ করে থাকে। তাহলে এই সকল অপরাধগুলোই হচ্ছে কিশোর অপরাধ। যেহেতু কিশোর বয়সে তারা এই সকল অপরাধ সংঘটিত করে থাকে, সেই জন্য এই অপরাধগুলো কিশোর অপরাধ হিসাবে বিবেচিত হয়। শিক্ষার্থীরা চলো এখন দেখে নেই এই কিশোর অপরাধের কারণগুলো কি 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 কারণে কিশোররা আসলে এই অপরাধগুলো করে থাকে। কিশোর অপরাধের কারণ আছে, দেখো, তার মধ্যে প্রথম যে কারণ সেটা হচ্ছে দরিদ্র। কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ হচ্ছে দরিদ্র। দরিদ্র শিশু কিশোরদের অনেক সময় তাদের বাবা মারা কি করতে পারে না, তাদের মনের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে সেগুলো পূরণ করতে পারে না। সেগুলো পূরণ করতে না পারার কারণে বা তাদের ইচ্ছা অনেক সময় অপূর্ণ থেকে যায়। এই অপূর্ণ ইচ্ছার কারণে তারা অনেক সময় কি করে, বিভিন্ন রকমের অপরাধের দিকে ধাবিত হয়। তাহলে আমরা কি জানলাম যে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ হচ্ছে দরিদ্র। 2 নাম্বার দেখো, সুস্থ পারিবারিক জীবনের অভাব। অনেক সময় পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে কি থাকে, সুস্থতা থাকে না বা সুষ্ঠু সামাজিক জীবন থাকে না, সেই কারণে কি হয়, শিশু কিশোররা অপরাধী হয়ে ওঠে। পিতামাতার অতি ব্যস্ততা। আমরা এখন দেখি যে আমাদের সমাজে বাবা মা দুজনই কর্মক্ষেত্রে থাকে, ব্যস্ত থাকে, বা বাড়িতে এসেও তারা ব্যস্ত থাকে। এই ব্যস্ততার কারণে তারা সন্তানদের সঠিকভাবে সময় দিতে পারে না বা সন্তানরা কি করছে এটা খেয়াল রাখতে পারে না, এ কারণেও অনেক সময় শিশু কিশোররা অপরাধী হয়ে ওঠে। এরপর দেখো 4 নাম্বার, পিতামাতার অকাল মৃত্যু বা বিবাহ বিচ্ছেদ। অনেক সময় শিশু বয়সে কিশোর বয়সে অনেকের বাবা মা মারা যান, অথবা বাবা মায়ের মধ্যে কি হয়, বিবাহ বিচ্ছেদ হয়, তারা আলাদা থাকে। এই অকাল মৃত্যু বা বিবাহ বিচ্ছেদের কারণে শিশু কিশোররা অনেক সময় একাকিত্ব অনুভব করে এবং তাদেরকে বিভিন্ন রকমের মানুষের সংস্পর্শে এসে তাদেরকে বড় হতে হয়। সে কারণে তারা বিভিন্ন রকমের শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়ে থাকে। এছাড়া তারা বাবা মায়ের অভাব ফিল করে, এ কারণেও শিশু কিশোর অনেক সময় অপরাধী হয়ে ওঠে। অভিভাবকদের অতিরিক্ত শাসন। অভিভাবকেরা অনেক সময় সন্তানদের কি করে থাকে, শাসন করে থাকে। তারা ভাবে শাসন করলে হয়তো সন্তানরা কি হবে, ভালো হবে বা তারা কোনো ভুল কাজ করবে না, কিন্তু অতিরিক্ত শাসন কখনোই কি নয়, ভালো নয়। অতিরিক্ত শাসনের ফলে কিশোরেরা বা শিশুরা অনেক সময় কি কষ্ট অনুভব করে। এই কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা অনেক সময় বিভিন্ন রকম অপরাধের দিকে ধাবিত হয়। পিতামাতার মধ্যকার জটিল দাম্পত্য সম্পর্ক। অনেক সময় আমরা দেখে থাকি যে অনেক পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়ে থাকে বা সবসময় তাদের মধ্যে এক ধরনের মনোমালিন্য বা চেঁচামেচি হয়, যা সংসারে মঙ্গল হয়ে আনে না।
শিশুদের সামনে বা কিশোরদের সামনে এই ধরনের অশান্তি সৃষ্টি করলে বা বিভিন্ন রকমের ঝামেলা করলে শিশু কিশোররা এই তাদের যে বাবা মায়ের মধ্যে এক ধরনের খারাপ সম্পর্ক বিরাজ করছে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বিভিন্ন রকমের অপরাধ করে ফেলে। সংসার ত্যাগী, অপরাধী, দুশ্চরিত্র ও অযোগ্য উদাসীন পিতামাতার সন্তানেরা অনেক সময় কিশোর অপরাধী হয়ে ওঠে। আমরা জানি যে অনেক সময় কি করে, অনেক বাবারা বিয়ের পরে তাদের একটা সন্তান বা স্ত্রী রেখে তারা কি করে, তাদেরকে ফেলে রেখে অনেক দূরে চলে যায়, অর্থাৎ তারা সংসার ত্যাগ করে কোথাও চলে যায়। আবার অনেক কি থাকে, বাবা মা বা অভিভাবক অপরাধী থাকতে পারে, চারিত্রিক ত্রুটি থাকতে পারে, অথবা অযোগ্য হতে পারে, যে সন্তান লালন পালনে কি নয়, যোগ্য নয়, ও উদাসীন পিতামাতা আছে অনেক, যারা সন্তানের দিকে সঠিক মনোযোগ দেন না। এ ধরনের সংসার ত্যাগী, অপরাধী, দুশ্চরিত্র, অযোগ্য ও উদাসীন পিতামাতার সন্তানেরাও অনেক সময় কি হয়ে ওঠে, অপরাধী হয়ে ওঠে এবং তারা কিশোর অপরাধের সাথে যুক্ত হয়ে যায়। চিত্ত বিনোদনের অভাব, চিত্ত বিনোদনের অভাবেও কিন্তু কিশোররা অপরাধী হয়ে উঠতে পারে। আমরা দেখি যে সমস্ত শিশু কিশোররা নিয়মিত খেলাধুলা করে, সঙ্গীত চর্চা, ছবি আঁকা, বিভিন্ন রকমের বিনোদনমূলক কাজের সাথে যুক্ত, তারা কিন্তু কখনোই কিশোর অপরাধী হয় না। কিন্তু এ ধরনের বিনোদন থেকে যেসব শিশু কিশোররা বঞ্চিত, যারা এ ধরনের বিনোদনের সুযোগ পায় না এবং এ ধরনের বিনোদনের সংস্পর্শে তারা আসতে পারে না, হয়তো হতে পারে তারা দরিদ্র পরিবারের সন্তান, তারা বিভিন্ন কাজকর্ম করে, শিশু শ্রমের সাথে যুক্ত থাকে, এ কারণে তারা এ ধরনের চিত্ত বিনোদনের সুযোগ পায় না। অর্থাৎ যদি চিত্ত বিনোদনের সুযোগ পায় তাহলে তারা কিশোর অপরাধী হবে না, অর্থাৎ তাদেরকে পর্যাপ্ত পরিমাণে বিনোদনের ব্যবস্থা করতে হবে। তবে চিত্ত বিনোদনের অভাবেও অনেক সময় শিশু কিশোররা অপরাধী হয়ে উঠতে পারে। দেখো, আমি এখানে তোমাদের তিনটি ছবি দেখাচ্ছি। কি দেওয়া আছে যে শিশু কিশোররা কি করছে, সুন্দর মতো এখানে খেলাধুলা করছে, ফুটবল খেলছে, স্কুলে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তারপরে এখানে নাগরদোলা চলছে। এই যে এক ধরনের বিনোদনের কারণে মানুষ কি হয়, আরো বেশি আনন্দ অনুভব করে এবং তারা বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকে। এরপরে দেখো, যারা কিশোর অপরাধী তারা কি করে থাকে, মানুষের অনেক সময় পকেট মারে। আবার দেখো এখানে কি দেখা যাচ্ছে, তারা কি করছে, জুয়া খেলছে। বিভিন্ন রকম কারণে তারা আস্তে আস্তে কি হতে পারে, কিশোর অপরাধী হতে পারে। এরপর দেখো, বস্তির পরিবেশ। যেসব শিশু কিশোররা বস্তিতে থাকে, আমরা জানি যে বস্তির পরিবেশ কিন্তু এতটা ভালো হয় না। এই বস্তির পরিবেশে বিভিন্ন রকমের মানুষের বসবাস থাকে, বিভিন্ন রকমের মানুষের সংস্পর্শে এসে তারা বিভিন্ন ধরনের কাজকর্ম শিখে এবং এখান থেকে অনেকেই কি হতে পারে, কিশোর অপরাধী হতে পারে। অনেক সময় অল্প বয়সে তারা টাকা পয়সা উপার্জন করতে শুরু করে, যেহেতু বাবা মায়ের অনেক সময় কি থাকে, বস্তির পরিবেশে যারা থাকে তাদের তো অভাব অভিযোগ লেগেই থাকে। এই কারণে এই কিশোর বা শিশুরা অনেক সময় ভাবে যে তারা যদি টাকা পয়সা উপার্জন করে তাহলে হয়তো তাদের মনের আশা পূরণ করতে পারবে। এরকম টাকা পয়সা উপার্জন করতে যে তারা যখন তাদের হাতে যখন টাকা পয়সা আসে তখন তারা কি করে থাকে, তখন এসব টাকা পয়সা দিয়ে তারা বিভিন্ন রকমের মাদকের সাথে তারা যুক্ত হতে পারে, অর্থাৎ এ ধরনের মাদক দ্রব্য গ্রহণ করতে পারে। অনেক সময় তারা অশোভন বিভিন্ন রকমের ছবি দেখে, এগুলো তাদেরকে আস্তে আস্তে কিশোর অপরাধের দিকে নিয়ে যায়। শারীরিক ও মানসিক ত্রুটি। অনেক সময় শারীরিক এবং মানসিক ত্রুটি নিয়ে অনেক শিশু জন্মগ্রহণ করে। তারা যখন আস্তে আস্তে বড় হতে থাকে এবং এগুলো বুঝতে থাকে, তখন তারা ভাবে যে এই শারীরিক ত্রুটির কারণে মানুষ তাদেরকে করুণার দৃষ্টিতে দেখছে বা তাদেরকে শুভ দৃষ্টি বা ভালো দৃষ্টিতে দেখছে না। তখন তারা মনের মধ্যে এক ধরনের খুব কষ্ট অনুভব করে এবং এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা কিশোর অপরাধী হয়ে উঠতে পারে। অনেক সময় দেখা যায়, দেখো 12 নম্বর, আবেগপ্রবণ ও প্রতিভাবান শিশুরাও কিন্তু অনেক সময় কিশোর অপরাধী হয়ে উঠতে পারে। আবেগপ্রবণ শিশুরা অনেক সময় দেখা যায় যে বাবা মা কোনো কিছুর জন্য তাদেরকে কি করতে পারে, ধমক দিতে পারে অথবা তাদেরকে ছোটখাটো শাসন করতে পারে। কিন্তু যারা অধিক মাত্রায় আবেগপ্রবণ, তারা আবেগের বশবর্তী হয়ে বা তারা কষ্ট পেয়ে তারা কি করে, বাড়ি থেকে পালিয়ে যাওয়া বা বিভিন্ন রকমের অপরাধের সাথে যুক্ত হয়। আবার দেখা যায় যে অনেক মেধাবী শিশু আছে, তারাও অনেক সময় কিশোর অপরাধী হতে পারে। কারণ আমরা জানি যে যারা মেধাবী শিশু তাদের মস্তিষ্কের গঠন সাধারণ শিশুদের চেয়ে আলাদা হয়। যদি তারা উপযুক্ত পরিবেশ না পায় তাদের এই মেধাকে বিকশিত করার, সেক্ষেত্রে তারা কি হতে পারে, বিভিন্ন সময় কিশোর অপরাধী হয়ে উঠতে পারে। পিতামাতার বারবার কর্মস্থল পরিবর্তন। অনেক সময় বাবা মায়েরা কি হয়,
চাকরির সুবাদে এক জায়গা থেকে অন্য জায়গায় তাদেরকে বদলি হতে হয়। এই বদলি হওয়ার কারণে তাদেরকে বারবার কর্মস্থল পরিবর্তন করতে হয়। বারবার কর্মস্থল পরিবর্তন করার ফলে শিশু কিশোররা কি করতে পারে না, তাদের সঙ্গী বা বন্ধু নির্বাচনে তারা কোনো কিছু বুঝে উঠতে পারে না। এর কারণে অনেক সময় অসৎ সঙ্গের সাথে তারা জড়িয়ে পড়ে এবং কিশোর অপরাধী হয়ে ওঠে। মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার। অনেক সময় দেখা যায় যে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারে শিশু কিশোররা অনেক বেশি ঝুঁকে গিয়েছে, কারণ তারা বাইরে ঘোরাফেরা করতে না পারার কারণে বা বাইরে চলাফেরা করতে না পারার কারণে তারা মোবাইলে অথবা বিভিন্ন ডিভাইসের প্রতি তারা আসক্ত হয় এবং মোবাইলে আসক্ত হওয়ার পর বিভিন্ন রকম গেম খেলা বা অশোভন ছবি দেখা, এগুলো তারা অতিমাত্রায় আসক্ত হয়ে যায় এবং এখান থেকে তারা অনেক সময় অপরাধী হয়ে ওঠে। শিক্ষার্থীরা, পার্ট 1 কিশোর অপরাধীর যে বিভিন্ন কারণগুলো রয়েছে সেগুলো তোমরা জানতে পারবে। এখন আমরা জানবো এই কিশোর অপরাধ প্রতিরোধ এবং প্রতিকারের উপায়গুলো কি কি, বা কিশোর অপরাধের প্রভাবে সমাজে কি ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। কিশোর অপরাধের প্রভাব ও প্রতিরোধ। আমরা কিন্তু আগেই বলেছি যে কোন অপরাধগুলো কিশোর অপরাধ। তোমরা জানো, আমি বলেছি আগে যে জুয়া খেলা, চুরি করা, পকেট মারা, তারপর হচ্ছে অশোভন ছবি দেখা, মেয়েদের উত্ত্যক্ত করা, এই ধরনের অপরাধগুলো হচ্ছে কিশোর অপরাধ। এই কিশোর অপরাধী যদি কোনো পরিবারে থাকে, কোনো পরিবারে যদি একজন কিশোর অপরাধী থাকে, তাহলে সেই পরিবার বা তাদের পারিবারিক শান্তি বিনষ্ট হয়, অর্থাৎ তাদের পরিবারে কোনো শান্তি থাকে না। দেখো এর প্রভাবে কি হতে পারে। 1 নাম্বার, তারা মেয়েদেরকে উত্ত্যক্ত করে। অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে যখন মেয়েরা চলাফেরা করে তখন এই কিশোর অপরাধীরা তাদেরকে বিভিন্ন রকমের দৃষ্টিভঙ্গি বা কুদৃষ্টিতে তাকানো বা বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করা, এগুলো দিয়ে তাদেরকে কি করতে পারে, উত্ত্যক্ত করতে পারে। মেয়েরা নিরাপদে স্কুল কলেজে যেতে পারে না। কিশোর অপরাধীদের এই অপরাধের কারণে মেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারে না। তারা হীনমন্যতায় ভোগে যে স্কুলে যাওয়ার সময় রাস্তায় আবার না জানি এই ধরনের বখাটে ছেলেরা তাদের সাথে কি ধরনের আচরণ করে। বখাটেদের প্রস্তাবে সাড়া না দিলে অপহরণ, শারীরিক নির্যাতন, অ্যাসিড নিক্ষেপ করে। অনেক সময় দেখা যায় যে এইসব বখাটে ছেলেরা তাদেরকে কুপ্রস্তাব দিয়ে থাকে বা বিভিন্ন রকমের প্রস্তাব দিয়ে থাকে। যদি মেয়েরা এসব প্রস্তাবে সাড়া না দেয় তাহলে দেখা যায় যে তাদেরকে অপহরণ করে নিয়ে যায় এবং বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করে। আমরা পত্রিকায় বা টেলিভিশনে এ ধরনের খবর অনেক দেখে থাকি। এছাড়াও কি করে, তাদেরকে অ্যাসিড নিক্ষেপ করে তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে, তাদেরকে চেহারা নষ্ট করে দেওয়া, এই ধরনের বিভিন্ন কাজ কিশোর অপরাধীরা করে থাকে এবং এটার প্রভাবে সমাজে বিভিন্ন রকম বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় অভিভাবকরা আক্রমণের শিকার হয়। দেখা যায় যে যেসব মেয়েদেরকে বা স্কুলগামী শিক্ষার্থীদেরকে কিশোর অপরাধীরা বিভিন্ন রকমের হয়রানি করে থাকে, তাদের বাবা মা বা অভিভাবকরা যখন এটার প্রতিবাদ করতে যায় তখন এইসব কিশোর অপরাধীরা তাদের অভিভাবকদের উপরেও এ ধরনের শারীরিক নির্যাতন অথবা অ্যাসিড নিক্ষেপ অথবা তাদেরকে মৃত্যুর মুখে অনেক সময় ঠেলে দেয়। বখাটেদের উৎপাতে ছাত্রীদের লেখাপড়া বন্ধ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এইসব বখাটিদের উৎপাতের কারণে বাবা মা তাদের মেয়েদেরকে স্কুলে পাঠাতে ভয় পায় এবং তাদেরকে দেখা যায় যে একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়াটাকেই সবচেয়ে ভালো সমাধান মনে করে। এই কারণে তাদের অনেকে কি হয়, লেখাপড়া বন্ধ হয়ে যায়। এখন চলো আমরা দেখি এই সব যে কিশোর অপরাধ, এটা প্রতিরোধের জন্য কি কি ব্যবস্থা রয়েছে। কিশোর অপরাধের প্রতিরোধের প্রধান উপায় হচ্ছে অভিভাবক সচেতনতা ও দায়িত্ব। এজন্য প্রত্যেক অভিভাবককে কি থাকতে হবে, সচেতন থাকতে হবে। সন্তানরা কোথায় যায়, কাদের সাথে মেশে, বন্ধুরা কেমন, সবকিছু তাদেরকে কি করতে হবে, জানতে হবে এবং এই সব অপরাধীরা কি ধরনের কাজ করে থাকে, এই সব অপরাধ কেন করা হয়, এই সম্পর্কে প্রত্যেক পরিবারের অভিভাবক এবং বয়োজ্যেষ্ঠদের এই সম্পর্কে ধারণা লাভ করতে হবে বা জানতে হবে এবং অভিভাবকদের সচেতন থাকতে হবে। সন্তানরা যেসব বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করে তাদের সম্পর্কে খোঁজ খবর নিতে হবে এবং সন্তানদের সাথে সবসময় সহজ, স্বাভাবিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। তাহলে এইসব অপরাধ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর্থসামাজিক কর্মসূচি। অনেক সময় দেখা যায় যে পরিবারের আর্থিক ইনকাম কম হওয়ার কারণে, পরিবারের সদস্যদের মনের ইচ্ছা পূরণ না হওয়ার কারণে অনেক শিশু কিশোর অপরাধী হতে পারে। এক্ষেত্রে পিতা মাতাকে অবশ্যই আর্থিক
ভাবে আরও বেশি স্বচ্ছ হওয়ার জন্য কিছু বাড়তি কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। এ কারণে এখানে সরকার এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। শিক্ষার সুযোগ, সকল শিশু কিশোরদের জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে হবে। যদি স্কুলে বাচ্চারা নিয়মিত পড়াশোনা করে তাহলে তারা শিক্ষার সংস্পর্শ থাকলে সুন্দর এবং সুস্থ জীবনের প্রতি আগ্রহী হবে এবং বিদ্যালয়ে থাকার কারণে, বিদ্যালয়ের পরিবেশের কারণে তারা এ ধরনের অপরাধ থেকে দূরে থাকবে। চিত্ত বিনোদন, যেসব কিশোরেরা চিত্ত বিনোদনের মধ্যে থাকে, বিভিন্ন রকমের ছবি আঁকা, গল্প বলা, আবৃত্তি করা, বিভিন্ন রকমের খেলাধুলায় থাকে, তারা কিন্তু কিশোর অপরাধী হয় না। সেজন্য এই চিত্ত বিনোদনের সমস্ত শিশু কিশোর জন্য চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে হবে। কিভাবে চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে হয়? গ্রামে বা মহল্লায় কি থাকতে হবে? পাঠাগার থাকতে হবে, ব্যায়ামাগার থাকতে হবে, যাতে শিশু কিশোররা ওখানে যে পড়াশোনা করতে পারে। এছাড়া আবাসিক এলাকার ভিতরে মাঠ, মাদ্রাসা অথবা শিক্ষা প্রতিষ্ঠানে খোলা মাঠের ব্যবস্থা রাখতে হবে, যাতে শিশু কিশোররা যে সেখানে সুন্দর মতো খেলাধুলা করতে পারে। এভাবে শিশু কিশোররা অপরাধ থেকে আস্তে আস্তে আর অপরাধী হবে না, অর্থাৎ তারা অপরাধ থেকে দূরে থাকবে। চলো দেখি, এখান থেকে আমি তোমাদের কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করছি। তোমরা কেমন এতক্ষণ পার্ট 1-2 শিখলে সেটা একটু যাচাই করা। জ্ঞানমূলক প্রশ্ন, বাংলাদেশে কোন সমস্যাটি উদ্বেগের বিষয়? তোমরা নিশ্চয়ই জানো কোন সমস্যাটি উদ্বেগের বিষয়। বাংলাদেশে কিশোর অপরাধ সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়। 2 নম্বর প্রশ্ন, কোন দেশের কিশোর অপরাধীর বয়সসীমা 7 থেকে 16 বছর? তোমরা জানো কোন দেশের, আমি আগেই বলেছি। দেখো, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় কিশোর অপরাধীদের বয়সসীমা 7 থেকে 16 বছর। আমার 3 নম্বর প্রশ্ন, কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ কোনটি? কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ হচ্ছে দরিদ্র। 4 নম্বর দেখো, বাংলাদেশের 2টি বড় সামাজিক সমস্যা কি? আমি প্রথমেই তোমাদের কিন্তু বলেছিলাম, বাংলাদেশে 2টি বড় সামাজিক সমস্যা হচ্ছে কিশোর অপরাধ ও মাদকাসক্তি। কখনো কখনো কিশোরদের বন্ধু নির্বাচনের সমস্যা হয় কেন? পিতামাতার বারবার কর্মস্থল পরিবর্তনের কারণে কখনো কখনো কি হয়? বন্ধু নির্বাচনে সমস্যা হয়। কিশোর অপরাধীরা কাদের প্রতি অশ্লীল ও অশোভন উক্তি করে? কিশোর অপরাধীরা দেখো কাদের প্রতি? মেয়েদের প্রতি অশ্লীল ও অশোভন উক্তি করে। সন্তানের সাথে কিরূপ সম্পর্ক গড়ে তুলতে হবে? সন্তানের সাথে সহজ ও স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হবে। কিশোরদের মানবিক বিকাশের জন্য কি স্থাপন করা প্রয়োজন? কিশোরদের মানবিক বিকাশের জন্য পাঠাগার ও ব্যায়ামাগার স্থাপন করা প্রয়োজন। কাদের চলাফেরার উপর নজর রাখতে হবে? কিশোরদের চলাফেরার উপর নজর রাখতে হবে। শারীরিক ও মানসিক ত্রুটি শিশু মনে কিসের জন্ম দেয়? শারীরিক ও মানসিক ত্রুটি শিশু মনে হীনমন্যতার জন্ম দেয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকটি প্রশ্নের সুন্দর মতো উত্তর দিতে পেরেছ, এজন্য তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তাহলে চলো আমরা আজকের পড়াটি দেখে নিই। আমাদের আজকে পড়া থাকবে বাংলাদেশের সামাজিক সমস্যা 10 অধ্যায় থেকে। তোমরা পার্ট 1 ও 2 শিখবে। তোমাদের যদি এখানে বুঝতে কারো কোনো সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই জুম ক্লাসে তোমাদের বিষয় শিক্ষকের কাছ থেকে আরো সুন্দর মতো ধারণা লাভ করতে পারবে। তোমাদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো।